আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার অর্থ আত্মসাৎ মামলায় খালাস পেলেন ডক্টর ইউনূস। এদিকে ইন্টারনেট বন্ধে জড়িতদের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন চান উপদেষ্টা। জানাবো ছাত্রদের উপর গুলি, মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো কর্মসূচি প্রত্যাহার, পুলিশের কাজে যোগদানের ঘোষণা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার অর্থ আত্মসাৎ মামলায় খালাস পেলেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ১৪ জনের বিরুদ্ধে দুদকের করা মামলা প্রত্যাহার করে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বিচারক রবিউল আলম এই আদেশ দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হোসেন জাহাঙ্গীর ও কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,২২,৬,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ১ ফেব্রুয়ারি মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে গত ২ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামাস জগলুল হোসেনের আদালত চার্জশিট আমলে গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বদলি করেন। গত ২ জুন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে দুদক ও আসামি পক্ষ শুনানি করেন। তবে শুনানি শেষে হলেও আদালত এ বিষয়ে আদেশের জন্য ১২ জুন দিন ধার্য করেন। ওই দিন আদালত দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করে শোনাতে বলেন। তখন তিনি আসামিদের অভিযোগ পড়ে শোনান। পড়া শেষে আপনারা দোষী না নির্দোষ জানতে চাওয়া হয়। ডক্টর ইউনূস অপর আসামিরা নিজেদের নির্দেশ দাবি করে ন্যায় বিচারের প্রার্থনা করেন। পরে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ইন্টারনেট বন্ধে জড়িতদের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন চান উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে জানাতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দিয়েছেন তিনি। রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক বৈঠকে নাহিদ ইসলাম এই নির্দেশনা দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই দিন প্রথম কার্যদিবসে সকাল ১০টায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকের শুরুতে মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমান উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা থেকে ফুল দিতে চাইলে তিনি তা নেননি। বৈঠকে নাহিদ ইসলাম ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে এবং মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এবং কার নির্দেশে এ কাজ করা হয়েছিল তার তদন্ত শুরু হচ্ছে। দায়ীদের শাস্তি পেতে হবে। উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী ইন্টারনেট বন্ধের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব AKM আমিরুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। কমিটির গঠনের পর সদস্যরা রাজধানীর আগারগাঁওয়ের BTRC ভবনে যান। সেখানে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সোমবারের মধ্যে ইন্টারনেট বন্ধের বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপদেষ্টাকে দেওয়া হবে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্র জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেটটি চালু হয়। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর ৪ আগস্ট আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। ছাত্রদের উপর গুলি, মামলা হচ্ছে নির্দেশদাতাদের বিরুদ্ধে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাধারণ মানুষের উপর গুলির ঘটনা শীঘ্রই মামলা করা হবে। এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে। নির্দেশদাতারা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গুলি ও হত্যাকাণ্ডের দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলাম এই ঘটনা তদন্তের ঘোষণা নিয়েছেন। অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছে। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বিভিন্ন থানার সদস্যরা এই বিষয়ে মুখ খুলছেন। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করে জানান, আন্দোলন দমনের নির্দেশদাতাদের বিষয়ে আমার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে যাচ্ছি। তিনি আরো জানান, তদন্তের নিরস্ত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশদাতাদের বিষয়ে জানা গেছে।
তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হবে। পুলিশের প্রোটোকল অনুযায়ী কোনো বড় জামায়াত ছত্রভঙ্গ করতে প্রথমে তাদের বাঁশি বাজিয়ে সরে যেতে বলা হয়। এরপর তাদের ধাক্কা দিয়ে কাজে না হলে লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করতে হয়। পরবর্তী পদক্ষেপের উপরে টিয়ার সেল ছুড়ে তাতেও কাজ না হলে ফাঁকা গুলি করে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ যদি মনে করে তার মৃত্যু ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে তারা সোজা গুলি চালাতে পারবে। তবে নিরস্ত্র কারো দিকে বন্দুক তাক করে গুলি চালানোর বিধান নেই। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আন্দোলন চলাকালীন ঢাকা শহরের কেবলমাত্র যাত্রাবাড়িতে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সেখানে অনেক পুলিশের মৃত্যু ঝুঁকি ছিল। তবে শাহবাগ, শহীদ মিনার সহ অনেক স্থানেই নিরস্ত্রদের উপর গুলি চালানো হয়েছে। এদিকে অসমর্থিত একটি সূত্র নিশ্চিত করেছে মামলা হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধেও। কারণ আন্দোলন চলাকালীন শেখ হাসিনা মোট 3 বার আন্দোলনকারীদের শক্ত হাতে দমনের নির্দেশনা দেন। প্রথমবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ভেতরে জামায়াত, শিবির ও বিএনপি নেতাকর্মী রয়েছে উল্লেখ করে দমন করতে বলেন। সর্বশেষ 4 আগস্ট প্রধানমন্ত্রীর প্রেস ইউইং থেকে সাংবাদিকদের 2টি বার্তা পাঠানো হয়। এদিকে দুপুরে পাঠানো বার্তায় গণমাধ্যমে বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা ঢুকেছে, তাদের দমন করতে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। ওই দিন রাতে গণমাধ্যমে পাঠানো আরেক বার্তায় প্রধানমন্ত্রী প্রেস ইউইং জানান আন্দোলনের নামে জঙ্গি হামলা হচ্ছে, এসব হামলা কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন নির্দেশনার পর নির্দ্বিধায় গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর। সূত্র জানায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি তথা হত্যার নির্দেশদাতাদের তালিকায় রয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক জিএমপি কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন এ তালিকায়। তাকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়। সরকার পতনের দিন 5 আগস্ট তাদের হদিশ পাওয়া যায়নি। তবে পরের দিন মঙ্গলবার 6 আগস্ট বিকেলে অজ্ঞাত স্থান থেকে পুলিশ সদস্যদের একটি ভিডিও বার্তা পাঠান সাবেক আইজিপি। জানা যায় পুলিশের সাবেক শীর্ষকর্তাদের অনেকেই গোয়েন্দা জালে আটক রয়েছে। এদিকে গুলির নির্দেশদাতাদের মধ্যে বিভিন্ন বিভাগের রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলা পুলিশ সুপার, এসপি নামে পাওয়া গেছে। পুলিশ জানায় তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনের দমনের জন্য তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো খতিয়ে দেখা হবে। যদি রাষ্ট্রীয়ভাবে তাদের গুলির নির্দেশনা দেওয়া হয় সেক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নির্দেশদাতা হিসেবে মামলা হতে পারে। আসাদুজ্জামান বর্তমানে আত্মগোপনে আছেন। অনেকে বলছেন অসুস্থতার কারণে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ ভর্তি আছেন। যদিও এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে তিনি পুলিশের নজরদারিতে আছেন বলে জানা গেছে। আর ওবায়দুল কাদের গত 4 আগস্ট রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, যাদের নির্দেশে বিশৃঙ্খলা, অরাজকতা, নৃশংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে সেই নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল বলে অভিযোগ আছে, যার পরিপ্রেক্ষিতে ঢাকা সহ সারা দেশে অস্ত্রসহ ছাত্রলীগের কর্মীদের, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার ছবি দেখা যায়। গণমাধ্যমে সেক্ষেত্রে ওবায়দুল কাদের সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং ছবিতে অস্ত্রসহ চিহ্নিত নেতাদের বিরুদ্ধে মামলা হবে। থানার কার্যক্রম পুরোপুরি শুরু হলে তাদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আন্দোলন চলাকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2টি দপ্তরের দায়িত্ব পালন করেছেন বিপ্লব কুমার সরকার। 31 আগস্টের আগ পর্যন্ত তিনি ডিএমপির অপারেশন বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব ছিলেন। তিনি আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বারবার বিএনপি জামায়াতের দোসর বলে তাদের কঠোর হাতে দমনের নির্দেশনা দেন। 31 আগস্ট আন্দোলন চলাকালে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের যুগ্ম কমিশনার অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ হিসেবে বদলি করা হয়। ডিবিতে দায়িত্বরত একাধিক উপপরিদর্শক জানান, তিনি বিপ্লব কুমার 5 আগস্ট সকালে ডিবির সব সদস্যদের শাহবাগ ও শহীদ মিনারে গিয়ে আন্দোলন দমনের নির্দেশনা দেন। আমরা সকাল থেকে ডিবি অফিসে ইউনিফর্ম পরে প্রস্তুত অবস্থা ছিলাম। দুপুর 1টার দিকে দেখি ডিবিতে তিনি সহ কারো কোনো সিনিয়র অফিসার নেই। আমরা কোথায় যাব, কি করব, কোনো নির্দেশনা পাওয়ার মতো কেউ ছিলেন না। তখন আমরা প্রাণের ভয়ে পুলিশের পোশাক বদলে সিভিল ড্রেসে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যায়। বাইরে অনেক দুষ্কৃতকারী পুলিশকে হত্যার অপেক্ষা ছিল। যেসব সদস্যের ইউনিফর্ম ছাড়া সাধারণ কাপড় ছিল না তারা ভয়ে ডিবি কার্যালয় থেকে বের হতে পারেনি। তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখানে অবস্থান করেছিলেন। সিনিয়র অফিসারদের এমন দায়িত্বহীনতা আমাদের মৃত্যু কোপে ফেলে দিয়েছিল। ফলে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। সরকার পতনের পর থেকে বিপ্লব কুমার কোথায় আছেন এ বিষয়ে এখনো কেউ নিশ্চিত করতে পারেনি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এই ঘটনা সাবেক ডিবি প্রধান ও বর্তমান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিক্ষার্থীদের জানান তিনি শিক্ষার্থীদের তুলে নিয়ে নিয়মিত নির্যাতন করেছিলেন। এরপর তিনি অস্ত্রের মুখে জোরপূর্বক তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ান এবং সেগুলো ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গণমাধ্যমে পাঠান। তিনি সমন্বয়কদের গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ভয়ভীতিও দেখান। এরপর শিক্ষার্থীরা অনশন শুরু করেন। তবু তাদের গণভবনে নিতে ছিলেন হারুন, কিন্তু শেখ হাসিনার সামনে গিয়ে শিক্ষার্থীরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে কিনা এই আশঙ্কায় তাদের আর নেওয়া হয়নি। গোয়েন্দা সূত্র জানায় সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার জন্য শিক্ষার্থীদের তুলে নেওয়ার কথা জানান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।
ডিবি হারুন শিক্ষার্থীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সেফ হোমে রাখতে চেয়েছিলেন। এক পর্যায়ে মিথ্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ডেও নিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, তবে তিনি দেশে থাকলেও কোথায় আত্মগোপনে আছেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে দায়িত্ব নিয়ে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষ সহিংসতায় যেসব ছাত্র সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দেন। এজন্য যা যা করণীয় তা করবেন বলে জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।